নমস্কার, সিটিভিএন একেটি প্লাসে আপনাদের সকলকে স্বাগত। হেলথলাইন অনুষ্ঠানে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। হেলথলাইন অনুষ্ঠানে আপনারা জানেন আমরা প্রত্যেক দিন স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি, আজকেও তাই করব। তবে আজকে আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে মোস্ট কমন উইন্টার ডিজিজেস। বুঝতেই পারছেন যে শীতকালীন যে সমস্ত রোগ ব্যাধি সেই সমস্তটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, কিন্তু অবশ্যই আজকে আমরা স্পেসিফিক একটা গ্রুপের ওপর আলোচনা করব, সেটা আমি পরে আসছি। কিন্তু এই যে 13 বছর পর হঠাৎ করে এতটাই নেমে গেল তাপমাত্রা, যে 10 ডিগ্রির ঘরে পর্যন্ত চলে গিয়েছিল, সেই যে তাপমাত্রা কমে যাওয়া আর যার কারণে মানুষের মধ্যে কিন্তু অনেক রোগ ব্যাধি সমস্যার সৃষ্টি হয়েছে। আপনারও হচ্ছে, আমারও হচ্ছে, আমরা জানি। কিন্তু সেই বিষয়টা কি, কেনই বা হচ্ছে, তার ট্রিটমেন্টই বা কি, আর কিভাবে আমরা এই বিষয়টাকে প্রতিকার করতে পারি যাতে না হয়। শীত তো আর এই একবার এসছে আর আসবে না তা তো নয়, পরের বছর আবার শীত আসবে। এই যে শীতকালীন যে সময়টা, সেখানে যে সাধারণ রোগগুলো, সেই রোগগুলো যে প্রতিকারের উপায় বা প্রতিরোধের উপায়, সেই সমস্তটাই আজকে আমরা আলোচনা করব। প্রত্যেক দিনের মতো আজকে আমার সঙ্গে একজন এক্সপার্ট রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টর প্রসেনজিৎ সরকার, সিনিয়র কনসালটেন্ট, ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস। স্যার, আপনাকে অনেক স্বাগত। নমস্কার। স্যার, শুরুতেই এই যে 13 বছর পর হঠাৎ করে তাপমাত্রাটা কমে গেল, প্রত্যেক শীতে আমরা জানি যে কিছু না কিছু শীতকালীন সাধারণ রোগ রয়েছে, কিন্তু এই যে এই বছর হঠাৎ করে তাপমাত্রাটা কমে গেল, কি কি রোগ হতে পারে, মানে এই যে আমাদের আজকে যে বিষয়, তার মধ্যে আপনারা কোন কোন রোগগুলোকে ইনক্লুড করেন? ঠিক, প্রথমেই বৃষ্টি একটা কথা বলেছে যে বিশাল বড় একটা টপিক শীতকালীন রোগের মধ্যে তো মানে ইনফেকশন থেকে শুরু করে আর ডায়াবেটিস, হাইপারটেনশন সবই রোগের মধ্যেই পড়ে। তো বেসিক্যালি শীতকালীন রোগের মধ্যে আলোচনায় আমাদের আজকে একটু, যেহেতু সময় খুব সীমিত, একটু ছোট করে নিয়ে আমরা বেসিক্যালি 90% ক্ষেত্রেই আমরা ইনফেকশন নিয়েই বেশি জর্জরিত। তাহলে আজকে আমরা শীতকালীন ইনফেকশন রিলেটেড যে ডিজিজগুলো বা ইনফেকশাস ডিজিজ, সেটাতে আমাদের আজকে সীমাবদ্ধ থাকি, তাহলে আলোচনাটা একটুখানি ক্রিস্প হবে। আর ডিজিজের মধ্যে তো মানে শীতকালীন নানা ধরনের ব্যাধি, মানে সে চামড়ার রোগও বেড়ে যাচ্ছে, সেটাও ঘটনা, যেহেতু কোল্ড স্ট্রেসের জন্য। কিন্তু মোদ্দা কথা, আমরা ইনফেকশাস ডিজিজটাকে যদি ফোকাস করি, তাহলে আমরা দেখব শীতকালীন বা উইন্টার ইনফেকশন এটা একটা আলাদা টপিক। এখন প্র্যাকটিক্যালি এবছর শীত খুব বেশি পড়েছে, আমাদের যে খুব খারাপ লাগছে কারোরই তা নয়। ঠাকুরের আশীর্বাদে যাদের কাছে মোটামুটি শীতের পোশাক আশাক আছে তাদের খুব খারাপ লাগার কারণ নেই। হ্যাঁ, বহু মানুষের কাছে সেটা হয়তো মানে পর্যাপ্ত নেই, তাদের জন্য কষ্ট তো বটেই। ইনফেকশন ডিজিজগুলো মানে ইনফেকশাস ডিজিজগুলোর মধ্যে এর আগেও আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, মূলত ফ্লু, কমন কোল্ড, ফ্লু, তার মধ্যে আমাদের ইনফ্লুয়েঞ্জা এ, বি, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, চেস্ট ইনফেকশনস এবং ব্রঙ্কাইটিস, অ্যাকিউট বা ক্রনিক, এবং এর সাথে কিছু কিছু ক্ষেত্রে অল্প বিস্তর কোভিডও। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো, যাদের এক্সিস্টিং লাং ডিজিজ আছে বা এস্টাবলিশড মানে অ্যাজমা বা সিওপিডি নেই, কিন্তু একটা ব্রঙ্কিয়াল হাইপার রেসপন্সিভনেস আছে, মানে অ্যালার্জিক প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে এই সময়টাতে ভীষণভাবেই অ্যালার্জিক ম্যানিফেস্টেশনসের জন্য ব্রঙ্কাইটিসের প্রবণতা বেড়ে যায়। সিওপিডি যার আছে তার শ্বাসকষ্টের মাত্রা বেড়ে যায়, অ্যাজমা যার আছে তার অ্যাটাকস হয়, মানে শ্বাসকষ্টের হঠাৎ করে শুরু হওয়া এবং খুব কষ্ট ভোগ করা, এগুলো হয়। তাহলে মোটামুটিভাবে পুরোটাই আমরা দেখব যে রেসপিরেটরি ভাইরাল ইনফেকশনস এবং রেসপিরেটরি ডিজিজেস, এইটা এই সময় ভীষণই ট্রাবলসাম। একদমই, মানে এই যে শীতের তাপমাত্রা নেমে যাওয়া, এই শীতকালীন তাপমাত্রা নেমে যাওয়ার কারণেই কি এই রোগগুলো আরো অনেক বেশি করে বৃদ্ধি পায়? এক্স্যাক্টলি, বেসিক্যালি এখানে দুটো অ্যাঙ্গেল আছে। এক হলো, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে শীতের সময় মানে আমাদের মানুষের শরীর এমনভাবেই আমাদের তৈরি হয়েছে যে আমরা ভীষণভাবে অ্যাকোমোডেটিভ, মানে আমরা সব সময় নিজেদেরকে সিচুয়েশন অনুযায়ী অ্যাকোমোডেট করতে থাকি। তাহলে যে ব্যক্তিটি প্রচণ্ড শীতপ্রধান দেশে আছে, হয়তো রাশিয়ায় আছে, তার ক্ষেত্রে চেঞ্জটা অত বেশি এফেক্ট করবে না, কারণ সেখানে তো চেঞ্জই অত হচ্ছে না টেম্পারেচারের।
আমাদের এখানে যারা একটা মোটামুটি উষ্ণ মানে আবহাওয়ার মধ্যে থাকি, তার যখন হঠাৎ করে তাপমাত্রা কমে যাচ্ছে, সব থেকে বড় সমস্যা হলো দুটো। এক নম্বর অ্যাঙ্গেল যেটা, সেটা হলো রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসনালী ভীষণভাবে শুকনো হয়ে যায় বা শুষ্ক হয়ে যায়, যার জন্য ইরিটেশন হয়। ইরিটেশন হওয়ার জন্য তার কাশি বাড়ে, এবং ইম্পর্টেন্ট হলো বডি এটাকে আবার হিউমিডিফাই করার চেষ্টা করে, মানে জলীয় জিনিস আনার চেষ্টা করে। আর এই যে টানাপোড়েন, তাতে করে যেটা তৈরি হয়, তাতে হলো ইডিমা, মানে শ্বাসনালীর মধ্যে একটা ইডিমা তৈরি হয়, ফুলে যায়, ইরিটেশন হয়, ইনফ্লামেশন হয়। এবং যদি এটাকে আমরা একটা পাইপ হিসেবে কল্পনা করি, তাহলে পাইপের মধ্যে একটা আস্তরণ তৈরি হয়ে গেল, ইডিমা হয়ে ফুলে যাওয়া মানে, তার মানে অ্যাপারচারটা ছোট হয়ে গেল। আর ছোট হয়ে যাওয়া মানেই তার কাশি, বুকে চাপ লাগা, তার কষ্ট, একটা এফোর্ট দিতে হচ্ছে ব্রিদিং এর জন্য, লেবার্ড ব্রিদিং। এর সাথে যেটা ইম্পর্টেন্ট সেম জিনিস, মানে রেসপিরেটরি ট্র্যাক্ট তো শুরু হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের নাক থেকে বা মুখ থেকে, তো তার মানে ন্যাজাল প্যাসেজেও সেম জিনিস হচ্ছে, যার ক্ষেত্রে একটা ন্যাজাল ব্লকেজের সম্ভাবনা থাকে। তারা খুব এই সময় মানে প্রোন হয়ে যায় যে নাক দিয়ে শুকনো হয়ে যাওয়া বা সেখান থেকে রক্ত পড়া ইত্যাদি। এর সাথে আর একটা অ্যাঙ্গেল আছে, সেটা হলো যে এই সময়কালে আমরা যে হাঁচি কাশি, মানে শীতকাল বলে তো রোগ হঠাৎ করে বিরাট বেড়ে গেল, এটাকে এক্সপ্লেন লোকে নানাভাবে করে, কিন্তু বেসিক ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন, যার জন্য এটা বেশি ট্রান্সমিটেড হয়। সর্দি কাশি হাঁচি গরমকালে হওয়া আর শীতকালে হওয়ার মধ্যে একটা গুণগত প্রথম তফাৎ হলো, শীতকালে আমরা সবাই একই জায়গার মধ্যে হয়তো 3-4 জন বসে আছি বা 5-6 জন বসে আছি, যেটা গরমকালে এমনিই বসে উঠতে পারবো না। সবাই একটুখানি সরে যাবে, দূরত্ব বজায় রাখবে, দরজা জানলা খোলা হবে, এয়ার ভালো চলাচল করবে, হাওয়া ঢুকবে বেরোবে, রোদের আলো আসবে। এ সময় রোদের আলো নেই, দরজা জানলা বন্ধ, লোকে এক জায়গায় বসে আছে, এবং এই সর্দি কাশি থেকে যে মেটেরিয়াল ডবলেট তৈরি হচ্ছে, সেটাও আবার গিয়ে যেখানে পড়ছে, সেটা আমাদের পোশাক আশাক, কম্বল, লেপ ইত্যাদি সেখানে দীর্ঘ সময় থাকতে পারছে। কারণ নর্মাল পোশাক আশাকের মতো এটাকে অবশ্যই আমি একটা উলেন জ্যাকেটকে রেগুলার কাচবো না, আর স্বাভাবিকও নয়। তো সেই জন্য দুটো অ্যাঙ্গেলে শীতের সময় এই রোগগুলোর প্রাদুর্ভাব বেড়ে যায়। আচ্ছা, এই যে আপনি যে বলছেন যে শীতকালে রোগগুলোর প্রাদুর্ভাব বেড়ে যায়, এর লক্ষণ মানে আমি কি করে বুঝবো? আমার কাশি হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি সাধারণভাবেও যেটা দেখেছি যে ঠিক শীত আসার আগের মুহূর্তে তখন ঠান্ডা লাগছে, আবার শীত ঠিক যাচ্ছে, গরমটা আসছে, সেই মুহূর্তে আবার ঠান্ডাটা লাগছে, তখন তার হাঁচি কাশি সর্দি সমস্তটা হচ্ছে। কিন্তু এটা যে লক্ষণ অন্য কোনো রোগের, সেটা কিভাবে বুঝবো? এক্স্যাক্টলি, বেসিক্যালি দেখো, আমরা একটা জিনিস সবসময় বলি যে যখনই কারুর সর্দি কাশি এগুলো নিয়ে আমাদের কাছে আসে বা হসপিটালে ভর্তি হন, প্রথম হিস্ট্রিতে একটা জিনিস জানা খুব প্রয়োজন, যে সিজনাল ভ্যারিয়েশন আছে কিনা। তো সিজনের ভ্যারিয়েশনের মধ্যে এক বর্ষার সূত্রপাত যখন হচ্ছে সেই সময়টা, বা এই ঠান্ডার পড়ার সময় বা ছেড়ে চলে যাওয়ার সময়। তো এখানে এইটা কেন ইম্পর্টেন্ট, তার কারণ হলো কারুর এবছর প্রথম হঠাৎ করে ধরে নাও আমার কাশি শুরু হলো, থামছে না, সেটা একটা দিক। আর কারুর প্রত্যেক বছর শীতের শুরুটাতেই এই কাশি শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে তাকে ভোগায়, সেটা আর একটা দিক। কারণ সেক্ষেত্রে ভাবতে হবে তার এক্সিস্টিং লাং ডিজিজ কিছু আছে কিনা, যেখানে প্রত্যেকবারই তার এই যখন ইরিটেশন হচ্ছে বা এয়ার হেভি হয়ে যাচ্ছে বা পলিউটেন্টস, মানে যেগুলো আমাদের বাতাসে বা খারাপ ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে, সেগুলো মানে ফগের মধ্যে, কুয়াশার মধ্যে ট্র্যাপড হচ্ছে, এই জিনিসগুলো অনেক বায়ুস্তরের নিচের লেভেলে ঘোরাঘুরি করছে, আমাদের ক্ষেত্রে এটা ইরিটেন্ট হিসেবে কাজ করছে। অনেক সময় দেখবে রাস্তাঘাটে যেতে যেতে কেউ পাতা পুড়োচ্ছে বা কিছু মানে বর্জ্য পদার্থ পোড়াচ্ছে, আগুনের তাপ নিচ্ছে। এর মধ্যে তো স্বাভাবিক ব্যাপার, গরমের মানে এই ঠান্ডায় মানুষ করবেই। সেটা আমাদের এখান থেকে আরেকটু দূরে গেলে হয়তো বিহার, উত্তরপ্রদেশে আরো বেশি দেখতে পাওয়া যায়, রাস্তায় রাস্তায় কোনায় কোনায় লোকে করছে। তো এই যে জিনিসটা তৈরি হচ্ছে ফিউমস, এটা ভীষণভাবে ইরিটেন্ট, এবং যার এক্সিস্টিং লাং ডিজিজ আছে, যার অ্যাজমা আছে, সিওপিডি আছে, বা সিস্টিক ফাইব্রোসিস আছে, বা ব্রঙ্কিয়াইটিস আছে, বা ব্রঙ্কাইটিস আছে, তাদের ক্ষেত্রে মানে এটা এমন ট্রিগার করবে
যে আমি মানে এটা খুব সহজভাবে মনে রাখার জন্য সবাইকে বলি, স্মোক, ডাস্ট, কোল্ড, ফিউমস, এটা হলো কমন ট্রিগার ফ্যাক্টরস। যেখানে রেসপিরেটরি ট্র্যাক্টকে সে ইরিটেট করবে, সেখানে ইনফ্লামেশন হবে। আমার কোনো জায়গায় কেটে গেলে ফেটে গেলে বা জোরে ধাক্কা লাগলে যেমন লাল হয়ে ফুলে যায়, তেমনি আমাদের শ্বাসনালীও যখন এই ধরনের ট্রিগারগুলো ঢোকে বা ইরিটেন্ট সাবস্টেন্সের প্রভাবে আসে, সেখানেও ইনফ্লামেশন হয়, ফুলে যায়, প্রদাহ হয়। তো তার ফলে জায়গাটা ন্যারো হয়ে যায়। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট যে যখন কারুর কাশি হচ্ছে তার সিজনাল ভ্যারিয়েশন আছে কি নেই সেটা জানতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই সময় অনেকেই কমপ্লেন করে আমার চেস্ট হেভিনেস লাগছে, বুকটা খুব ভারী লাগছে, ব্রিথ করতে অসুবিধা হচ্ছে, হাওয়াটা ভারী লাগছে। বেসিক্যালি এইখানেই মেন মানে সমস্যাটা। এটাকে হার্ট ডিজিজ আর লাং ডিজিজ দুটোকে আলাদা করা, কারণ দুটোরই গুরুত্ব সাংঘাতিক। এরম নয় যে কোনটার গুরুত্ব কম, কিন্তু হার্ট ডিজিজ হয়তো যেটা তক্ষুনি একটা কিছু প্রক্রিয়া অ্যাঞ্জিওগ্রাফি বা ইত্যাদি করে দেখে তার সুরাহা করা প্রয়োজন, সেটা একদম মানে এমার্জেন্সি, মানে কয়েক ঘন্টার মধ্যে করার ব্যাপার। এইটাকে আমাদেরকে একটুখানি ডিফারেন্সিয়েট করতে হবে। আর এই ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, অবশ্যই হয়, এবং হিস্ট্রিটাও খুব ইম্পর্টেন্ট। কারণ চেস্ট হেভিনেস থাকছে এটা অনেকক্ষণ ধরে, মানে প্রায় একদিন ধরে আছে বা 5 ঘন্টা 6 ঘন্টা ধরে আছে, সেটা খুব আনলাইকলি টু বি কার্ডিয়াক, কারণ তাহলে সে বেঁচে থাকবে না, তার ততক্ষণে আরো খারাপ হয়ে যাবে, রেসপিরেটরি হওয়ার সম্ভাবনা বেশি। বা হিস্ট্রি আছে, প্রত্যেক বছরই হয়, তাহলে তার রেসপিরেটরি হওয়ার বেশি। বা হঠাৎ করে যখন হলো, বা ডিসপ্রপোর্শনেট সোয়েটিং হচ্ছে, মানে আমি বসে আছি এসির মধ্যে তাও আমি ঘামছি, বা এই ঠান্ডাতেও আমি ঘামছি, কপালে ঘামের ফোঁটা হচ্ছে, তার সাথে আমার হয়তো চোয়ালে লোয়ার জতে আমার ব্যথা হচ্ছে, বা পিঠের ঠিক মাঝখান বরাবর ইন্টারস্ক্যাপুলার রিজিয়নে আমার ব্যথা হচ্ছে, বা পালস রেটটা খুব বেড়ে যাচ্ছে, বুক ধরপড় করছে, সেখানে আমার কার্ডিয়াক হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, মানে এই শীতকালীন এই ধরনের রোগগুলোর থেকেও আমরা বুঝতে পারি যে এটা অনেক বড় পর্যায়ে লং টার্মে চলে যেতে একদম, পারে। মানে বেসিক্যালি এখানে আমাদের যখন প্রতিটা মানুষই মানে কি শীতে, মানে হঠাৎ করে যদি দেখো যে আমরা এখান থেকে যদি কোনো পাহাড়ি জায়গায় বেড়াতে যাই, সেখানেও শুধুমাত্র অল্টিটিউড ছাড়াও, যখন আমি দার্জিলিং গেলাম, আমি উপরে উঠে গেলাম, আমি ম্যালে হাঁটছি, তখন আমি উঠে গেছি অল্টিটিউডে হাই, তারপরে তো আমি সমতলেই হাঁটছি খানিকটা, সেই সময় এয়ারটা ভারী লাগছে, পাহাড়ি জায়গার জন্য হয়। আর একটা হয় ঠান্ডার জন্য, মানে আমার সবসময় মনে হচ্ছে যে একটা এফোর্ট ব্রিদিং হচ্ছে বা লেবার্ড ব্রিদিং হচ্ছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে এই ঠান্ডাটা হট করে পড়ে যাওয়ার জন্য এই যে এফোর্ট ব্রিদিং হচ্ছে, এক তো আমাদের পলিউটেন্টস এই স্মগ তৈরি করছে বা ফগে অ্যাট্রাক্ট হচ্ছে, এয়ার হেভি হয়ে যাচ্ছে, তার সাথে আমার এয়ারওয়েতে ইরিটেন্ট সাবস্টেন্সের জন্য এয়ারওয়ে অবস্ট্রাকশন বাড়ছে। তো ন্যাচারালি লাং কম্পোনেন্টও আছে, এবং সেখানে যাতে কার্ডিয়াক কম্পোনেন্ট মিস না হয় সেটাও অ্যাট দ্য সেম টাইম দেখতে হবে। তবে হ্যাঁ, এই সময় অবশ্যই আমাদের ভীষণভাবে ভাবতে হবে, সেটা হলো উইন্টার ইনফেকশনস, রেসপিরেটরি ভাইরাল ইনফেকশনস, এবং অবশ্যই লাং ডিজিজেস। এবার এগুলোর জন্য কোন কোন টেস্ট করা হয়, মানে আপনারা কিভাবে ডিফারেন্সিয়েট করেন? এক্স্যাক্টলি। তো মেন ব্যাপার যেটা, সেটা হলো যখনই কেউ এই ধরনের সিচুয়েশনে আসছে, অবশ্যই খানিকটা ক্লিনিক্যাল প্যারামিটারসে বোঝা গেলেও কিছু তো আমাদের পরীক্ষা নিরীক্ষার সহায়তা নিতেই হয়। তো এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেটা হলো ইমেজিং। মানে একটা চেস্ট এক্সরে করলাম, আজকালকার দিনে সত্যি কথা বলতে চেস্ট এক্সরে করে আমি দেখলাম যে বিরাট কোনো নিউমোনিয়া নেই, বা সেখানে কোনো সাদা কোনো প্যাচ নেই। এর আগেও আমরা আলোচনা করেছি নিউমোনিয়া নিয়ে, তখন আমরা বলেছি যে সাদা প্যাচ হয়, তো সেরকম কিছু নেই। তো সেখান থেকে আমি শুধু এটা রুল আউট করে দিতে পারবো না যে তার কোনো লাং ডিজিজ নেই, কারণ অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ মানে শ্বাস নালীর অ্যাপারচারটা ছোট হয়ে যাওয়া, এইটাকে আমি এক্সরে থেকে খুব ভালোভাবে ধরতে পারবো না। খানিকটা ক্লিনিক্যালি বোঝা যায় যে এমফাইসিমেটাস আছে, বাট ইকোকার্ডিওগ্রাফি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইকোকার্ডিওগ্রাফি থেকে যেমন আমি লাংসের প্রেশারও বুঝতে পারবো, তেমনি হার্টের পাম্পিং ফাংশনও বুঝতে পারবো। তাহলে ইসিজি, ইকো এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং অবশ্যই আমাদের সেক্ষেত্রে জ্বর আছে কিনা, যদি জ্বর থাকে তাহলে আমাদের কমন ভাইরাসগুলোকে ধরার জন্য কিছু টেস্টিং আছে, যেগুলোকে ফ্লু প্যানেল বলা হয়, যেখানে ইনফ্লুয়েঞ্জা এ, বি, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, এটাকে পিক আপ করা যায়।
তাহলে ইনফেক্টিভ ডিজিজ আর নন ইনফেক্টিভ ডিজিজ সেটাকে আগে সবার আগে আলাদা করতে হবে। তো ইনফেক্টিভ ডিজিজ যদি হয় তাহলে আমরা এই সময় রেসপিরেটরি ভাইরালের কথাই আগে ভাববো। সেক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা এ বি রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস আমরা সব থেকে বেশি ভাববো। অবশ্যই কোভিড ভাববো, ভাবে সেটা একটু কম থাকবে আমাদের, যেহেতু তার রেট এখন অনেক কম। এবং আমাদের যদি সিটি স্ক্যান, ইকোকার্ডিওগ্রাফি এগুলো ছাড়াও আমাদের পালমোনারি ফাংশন টেস্ট পিএফটি একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে শ্বাসনালী কতটা অবস্ট্রাকশন এগুলো বোঝার জন্য। হ্যাঁ, অবশ্যই এরপরে তো আরো অ্যাডভান্স টেস্টিং, বুকেট সিটি স্ক্যান ইত্যাদি এগুলো আছেই। বেশ, এই পুরো বিষয়টা থেকে এবার যদি আমরা চিকিৎসার দিকে আসি, বেশ কিছু রোগ আপনি বললেন যেগুলো এর মধ্যে ইনক্লুডেড, ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে ব্রঙ্কাইটিস বাদ নেই কিছু, সবটাই রয়েছে। সেক্ষেত্রে চিকিৎসা কোন পর্যায়ে পর্যন্ত? চিকিৎসার এখানে প্রথম যেটা ইম্পর্টেন্ট সবাইকে মানে আমরা বলিও, যে এখানে মেন সমস্যা তার মানে বোঝা যাচ্ছে সবকিছু ড্রাই হয়ে যাওয়া, মানে শুকিয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া। তো অবশ্যই তার রিভার্স করতে হবে। আর রিভার্স করতে গেলে প্রথম হলো হাইড্রেশন। হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এমনিতেই এই সময় আমাদের জলের তেষ্টা কম পায়, আমরা জল কম খাই, এমনি প্লেন জল ভালো লাগে না, আবার গরম জলও আমরা খুব একটা উষ্ণ মানে আবহাওয়ার দেশে খুব একটা অভ্যস্ত নই খেতে। তাহলে আইদার আমাকে জল কিছুভাবে ফ্লেভার করতে হবে যাতে আমার ভালো লাগে, সেক্ষেত্রে আমার সুগার কন্টেন্ট ইত্যাদি এগুলো অনেক সমস্যা থাকে। তো মোদ্দা কথা, ফ্লুইড শরীরে বাড়াতে হবে, হাইড্রেশন করতে হবে, অবশ্যই সেটা সিচুয়েশন অনুযায়ী এবং ব্যাকগ্রাউন্ড ডিজিজ অনুযায়ী। যার কিডনি ডিজিজ আছে, যার লিভারের জন্য পেটে জল জমা হয়, সে প্রচুর জল খাবে না, কিন্তু সাধারণ মানুষের জল বেশি খেতে হবে। এটা প্রথম। হাইড্রেশন না হলে কাশি পর্যন্ত যাবে না, কারণ হাইড্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মিউকোলাইটিক প্রসেস। মানে এই যে ছোট ছোট টুকরো টুকরো ফ্লেম তৈরি হয়, মানে কফের টুকরো তৈরি হয়, ভালো করে বেরোতে চায় না, সেটাও হাইড্রেশন না হলে হবে না। তাহলে হাইড্রেশন ইজ দ্য ফার্স্ট থিং, যেটা এই সময় ল্যাকিং হয়, ভীষণ ইম্পর্টেন্ট। কিছু না হলে লিকার চা খেতে হবে, যাতে একটু গরম জলের ইয়েও হলো, একটু টেস্টও চেঞ্জ হলো। মোদ্দা কথা হাইড্রেশন। সেকেন্ড হলো ভীষণ ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আননেসেসারিলি এই সময় কাশি হচ্ছে বা কিছু হচ্ছে ভেবে নিয়ে কাপ সিরাপ খাওয়া। অ্যাবসলিউটলি এখনকার যেটা খুব একটা বড় বিষয়। অ্যাবসলিউটলি। আগেও আমরা এটাও আলোচনা করেছি যে পোস্ট অপারেটিভ কাফ ছাড়া আজকাল কাপ সিরাপের খুব একটা কোনো রোল নেই, এবং বেশিরভাগ ক্ষেত্রে হার্মফুলও বটে। যার এক্সিস্টিং সিওপিডি বা অ্যাজমা আছে তার ক্ষেত্রে তো কাফটাই প্রোটেক্টিভ রিফ্লেক্স, তার কাফটাকে যেই সাপ্রেস করে দেওয়া হবে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। তাহলে এখানে কাফ যদি কমাতে হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে, বা আগে থেকে কেউ যদি অভ্যস্ত থাকে তাকে বঙ্কো মানে ডায়ালেটেশন করতে হবে। বঙ্কো ডায়ালেটার হিসেবে সাধারণভাবে ইনহেলেশনাল প্রসেস কি বেছে নেওয়া হয়, সেটা স্টার্টিং ফ্রম একটা রোটা ক্যাপ হতে পারে, বা সেটা থেকে ইনহেলার হতে পারে, বা নেবুলাইজেশন হতে পারে, হোয়াট এভার দ্য মোড অফ ডেলিভারি, আলটিমেটলি বঙ্কো ডায়ালেটেশন করতে হবে। 3 নম্বর হলো, যদি কোনো পেশেন্টের কারুর এরকম চেস্ট হেভিনেস হয়, তাহলে শুধু হচ্ছে আর বসে বসে বাড়িতে দেখা, দিস ইজ অ্যাবসলিউটলি রং প্র্যাকটিস। কারণ ধরে নেওয়ার কোনো জায়গা নেই, কারণ এই সময় একেই দুটোকে ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেখানে বসে থাকলে হবে না। কোভিডের সময় লোকে শিখেছে বাড়িতে পালস অক্সিমেট্রিতে স্যাচুরেশনটা অ্যাটলিস্ট দেখতে, যদি সেটা দেখতে পাওয়া যায় এবং কম থাকে, অবশ্যই সেটা লাং ডিজিজের ফেভারে, তো সেটা অবশ্যই ডাক্তারের কাছে তো যেতেই হবে। না হলেও ডাক্তারের কাছে যাওয়া এবং অ্যাটলিস্ট দুটোকে ইভালুয়েট করা। কার্ডিয়াক হলো তো আমার পুরো ট্রিটমেন্ট প্রসেসটাই আলাদা হয়ে যাবে। যদি না হলো তাহলে লাংসের মতো আমাদের ভাবতে হবে। আর কমন কোল্ড বা ফ্লু এর মধ্যে খুব সামান্যই তফাৎ। এটা তো একদম সবাই আমরা জানি যে অযথা অ্যান্টিবায়োটিক খেয়ে গোটা শীতকালটা শুধু অ্যান্টিবায়োটিক খেয়ে নষ্ট না করে, প্রেফারেবলি যদি জ্বর হলো, গা ব্যথা হলো, যাই হলো, ডাক্তারের কাছে যাওয়ার আগে প্যারাসিটামল খেয়ে আর হাইড্রেশন করে দেখুন না, 2-5টা দিন 10টা দিন অবধিও দেখা যেতে পারে। হ্যাঁ, যদি এর সাথে যদি কখনো দেখা যায় যে জ্বরের মাত্রা খুব বাড়ছে, বা কেউ নেতিয়ে পড়ছে, বা খাওয়া দাওয়া করতে পারছে না, বা বমি হচ্ছে খুব, বা সাথে দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবং মানে অক্সিজেন স্যাচুরেশন 93%-এর নিচে হচ্ছে, বা কফের কালার, কনসিস্টেন্সি এবং থিকনেস
কালার চেঞ্জ হচ্ছে, সাদা থেকে হলুদ হচ্ছে বা গ্রিন হচ্ছে, কনসিস্টেন্সি জলীয় থেকে ঠিক হয়ে যাচ্ছে এবং ফ্রিকোয়েন্সি বাড়ছে, তাহলে অবশ্যই সেখানে কোনো ভাবনা চিন্তার বিষয় নেই। ইমিডিয়েটলি ডাক্তারের সাথে পরামর্শ করা এবং প্রয়োজন হলে হসপিটালে ভর্তি হওয়া। একদমই। আর এই যে পুরো ট্রিটমেন্টটা তো বোঝা গেল, মানে সব ক্ষেত্রেই নিজে থেকে এক্সপেরিমেন্ট করার কোনো প্রয়োজন নেই। রাইট। কাপ সিরাপ, অ্যান্টিবায়োটিক, এখন মানুষ খুব ইজিলি অ্যান্টিবায়োটিকের নামও মুখস্থ করে ফেলেছেন, আপনারাও টুক করে চলে যান একটা অ্যান্টিবায়োটিক ঠিক। খেয়ে নেন। আর এটাও মানুষ এখন জানে যে একটা অ্যান্টিবায়োটিক শুরু করা মানে 3টে খেতে হবে, অ্যাবসলিউটলি। 3টে ইনটেক করে নিচ্ছেন, ডক্টরের যাওয়ার কোনো প্রয়োজনই মনে করছেন না। এই জিনিসটা একেবারেই করা উচিত নয়। ডক্টর যেমনটা বললেন, যাই হবে ডক্টরের পরামর্শ নিন, কারণ আমরা কেউ জানি না ভবিষ্যতে এটা কোন দিকে মোড় নেবে। একদম। কিন্তু এই যে পুরো বিষয়টা, এর কি কোনো ভ্যাকসিনেশনের ব্যবস্থা রয়েছে? অবশ্যই আছে। ভ্যাকসিনেশনেরটা খুব মানে শিডিউলড একটা জিনিস, যে আমাদের ছোট বাচ্চাদের যেরকম ভাবে ভ্যাকসিনেশন করা হয়, এখন অ্যাডাল্ট ভ্যাকসিনেশনও খুব সুনির্দিষ্টভাবে হয়। তো এখানে আমরা দুটো জিনিস হাইলাইট করার জন্য, যেহেতু খুব রিসেন্ট টাইমসে, মানে আগে সাধারণভাবে দুটো ভ্যাকসিন দেওয়া হতো, একটা নিউমোকক্কাল ভ্যাকসিন এবং একটা ইনফ্লুয়েঞ্জা বা ইনফ্লুভ্যাক বলে ভ্যাকসিন দেওয়া হতো। তো এই নিউমোকক্কাল ভ্যাকসিনটা নিয়ে একটুখানি কনফিউশন লোকের মধ্যে দেখছি রিসেন্ট টাইমসে তৈরি হয়েছে। কিছু কিছু ফার্মাসিউটিক্যাল শপ বা ইত্যাদি এখানেও তারা বলছেন, তারা মানুষের ভালোর জন্যই বলছে, কিন্তু হয়তো তাদের লোকের ইন্টারপ্রিটেশনটা ঠিক হচ্ছে না। প্রেভেনার 13 বলে আগে একটা ভ্যাকসিন ছিল, আর নিমোভ্যাক্স 23 বলে একটা ভ্যাকসিন ছিল। এই দুটো ভ্যাকসিনই দেয়া হতো এইভাবে যে প্রেভেনার 13-এর 13খানা স্ট্রেন আছে, তো ন্যাচারালি এটাকে আমাদের দেয়া হতো সিঙ্গেল ডোজ, জীবনে একবার। আমাদের যা বয়স তাতে আমরা আমাদের জন্মানোর সময় পাইনি, তবে এখনকার বাচ্চা যারা, তারা তো অবশ্যই জন্মানোর সময় সেগুলো পেয়েছে। আর নিউমোভ্যাক্স 23, এটা 23টা স্ট্রেন আছে, বাট এটা 5 বছর ছাড়া ছাড়া রিপিট করতে হয়। সেটা ভ্যাকসিনের বেসিক্যালি মানে কি পরিকাঠামো অনুযায়ী বা ভ্যাকসিনের গঠনগত মানে প্রক্রিয়া অনুযায়ী এটা কতদিন বাদে দিতে হবে সেটা ঠিক হয়। বিষয় হলো রিসেন্ট যেটা এসছে সেটা বেসিক্যালি প্রেভেনার 20 বলে বা পিসিভি 20 বলে, নিউমোকক্কাল ভ্যাকসিন 20। তাহলে এখন ওই প্রেভেনার 13 আর নিউমোকক্কাল মানে নিউমোভ্যাক্স 23 দুটোকে একত্রিত করে আমাদের অ্যামালগামেশন করে একটা প্রেভেনার 20 দিয়ে দিলে সারা জীবনের মতো কাজ হয়ে যাচ্ছে। এর সাথে ইনফ্লুভ্যাক বা যে ভ্যাকসিন বা ইনফ্লুভ্যাক টেট্রা বলে বা আমাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, সেটা প্রত্যেক বছর নিতে হচ্ছে। এইখানেই আমাদের ইন্টারপ্রিটেশনের প্রবলেমটা হচ্ছে যে প্রেভেনার 13 যে আগে নিয়েছে সে প্রেভেনার 20 নিতে পারে, কিন্তু 1 বছর পরে। আর নিউমোভ্যাক্স 23 যে আগে নিয়েছে তাকে নিউমোভ্যাক্সের যখন সেকেন্ড শিডিউলড হবে, মানে 5 বছর বাদে গিয়ে তবেই প্রেভেনার 20টা নিতে হবে। এটা দুম করে এখন এসছে বলে নিয়ে নিলাম এরকম ব্যাপার নেই। আর এইখানে লোকে একটুখানি গন্ডগোল করছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা শিডিউল, এইভাবে নিতে হবে। এছাড়া অন্যান্য যা স্ট্যান্ডার্ড ভ্যাকসিনেশন আমাদের হার্পিস ইত্যাদি, এগুলো নিউজে মানে ওগুলো পরে পরে, বাট এইটা ভীষণ ইম্পর্টেন্ট এই ঠান্ডার সময় ইনফেকশন থেকে বাঁচার জন্য। এবার খুব সাধারণভাবে আমরা যারা সাধারণ মানুষ, যারা ধরুন আগেই ভয় থাকি যে শীতকাল আসবে, আমার তো কাশির সমস্যা আছে, কাশি শুরু হবে, এই যে একটা ভয় আগে থেকেই কাজ করে, সেটা প্রতিরোধের উপায় কি? ঘরোয়া টোটকা কি কি রয়েছে? প্রিপেয়ার্ডনেস, হ্যাঁ, যে কোনো ডিজিজের প্রিপেয়ার্ডনেস হলো সব থেকে ইম্পর্টেন্ট। মানে খুব মানে কোভিডের সময় দুর্ভাগ্যজনকভাবে লোকে দেখেছে যে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো কিভাবে মানে আত্মসমর্পণ করেছে প্র্যাকটিক্যালি। কারণ ইটালি এবং প্রথম দিকে মানে লোকজন সে মানে শোকযাত্রার মতো মানে ঘরে বারান্দায় দাঁড়িয়ে বা গান গাইছে আর মৃতদেহ রাস্তায় পড়ে আছে, এর জিনিস ওদের দেখার কথা ছিল না। দে আর কোয়াইট ওয়েল ইকুইপড, কিন্তু দেখতে হয়েছে কারণ প্রিপেয়ার্ডনেস ছিল না। আমরা একটু লেটে পেয়েছি, তাই আমাদের প্রিপেয়ার্ডনেস ভালো হয়েছিল। এবং সত্যি এটা কোভিডের সময় মানুষ দেখেছিল ভারতবর্ষ অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে কোভিডকে ভালো মোকাবিলা করেছে। এইখানে প্রিপেয়ারনেসের প্রথম জিনিস যেটা, সেটা হলো আগে নিজেকে জানতে হবে যে আমার এক্সিস্টিং লাং ডিজিজ আছে কিনা, বা আমার অ্যালার্জিক প্রবণতা খুব বেশি কিনা। তাহলে যদি আমার এক্সিস্টিং লাং ডিজিজ থাকে
তাহলে সেটাকে আমার কন্ট্রোলে রাখার জন্য যেটা করণীয় সেটা করতে হবে। মানে ইনহেলার নিচ্ছি বলে আমি দুর্বল হয়ে গেলাম এরকম ভাবলে হবে না। ইনহেলার যেমন ডায়াবেটিসের ওষুধ খেতে হয়, ইনহেলারও নিতে হবে, সারা জীবন নিতে হবে দরকার হলে। তাই যার সিজনাল ভ্যারিয়েশন হয়, কাফ অ্যান্ড কোল্ড খুব ঘন ঘন হয়, বা একবার কাফ হলে কমতে অনেক সময় নেয়, তাদের ক্ষেত্রে অবশ্যই পালমোনারি ফাংশন টেস্ট বা ইত্যাদি করার মাধ্যমে বা ডাক্তারবাবুদের কাছে যাওয়ার মাধ্যমে এটা বুঝতে হবে যে সেটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, অ্যাজমা বা সিওপিডি আছে কিনা। যদি থাকে তাহলে তাকে সেইভাবে রেডি থাকতে হবে, ইনহেলেশন থেরাপিস ইত্যাদি প্রপারলি নিতে হবে। সেকেন্ড যেটা, সেটা প্রিপেয়ারনেস, সেটা হলো যে আসার আগেই শীত যখন পড়ছে তখনই আমাকে এই স্মোক, ডাস্ট, কোল্ড ফিউমস এর থেকে বেঁচে থাকতে হবে। ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাকে এই 365 দিন যদি গরম জলে চান করতে হয়, আমাকে তাই করতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যার এক্সিস্টিং ডিজিজ আছে, যার অ্যালার্জিক প্রবণতা বেশি আছে, তার জানা কথা, সে যদি এখন হঠাৎ করে বা যার মানে অ্যাজমা আছে, সে যদি পাতা পোড়ানোর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে তার তক্ষুনি ট্রিগার করবে। কারণ তার বাড়িতে ধুনো দিলেও ট্রিগার করবে, তার রান্নার ঝাঁঝেও ট্রিগার করবে, আর তার রাস্তায় পাতা পোড়ালেও ট্রিগার করবে। তাহলে এগুলো ইম্পর্টেন্ট। আর দয়া করে শুধুমাত্র দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকলে হবে না, বাইরে বেরোতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে। এই সময় মানুষের এক্সারসাইজ ক্যাপাসিটি বেশি থাকে, শুধু লেথার্জি হয় ঠান্ডার জন্য। তাহলে মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে। এটা ইজ আ মাইন্ড গেম। মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে, বাইরে বেরোতে হবে, দরজা জানলা খুলতে হবে দিনের বেলায়, আবার আফটারনুনের পর থেকে হয়তো বন্ধ করে দিতে হবে। বাইরে বেরোতে হবে উপযুক্ত জামা কাপড় পরে, এবং পারতপক্ষে খুব সকালবেলা নয়, একটু মানে বেলার দিকে, এবং রেগুলার এক্সারসাইজ করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যাদের এক্সিস্টিং লাং ডিজিজ আছে তাদের ক্ষেত্রে লাং এক্সারসাইজেস আর ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আজকাল জানে 3টে বলের একটা যন্ত্র পাওয়া যায়, ইনসেন্টিভ, স্পাইরোমেট্রি ইত্যাদি, এই জিনিসগুলো করতে হবে। গরম জল, উষ্ণ গরম জল আমি বলি গরম জল যেটা টলারেট করতে পারবে মানুষ, সেই জলে চান করতে হবে। কারণ এই যদি ইরিটেশন হয়, মানে আমাদের শরীরের যদি কোর টেম্পারেচার বেশি কমে যায়, তখন আমাদের ফাইট করার ক্ষমতা কমে যায়। যদি সেটা উষ্ণ থাকে তাহলে আমাদের ফাইট করার ক্ষমতা বেশি থাকে। তাহলে এই প্রিপারেশন গুলো আমাদেরকে শীত পড়ার আগে থেকেই মাথায় রাখতে হবে, এবং অবশ্যই একটু হেলদি বিহেভিয়ার, হাঁটা চলা করা বা এক্সারসাইজ করা, হাইড্রেশন মেনটেন করা, লাং এক্সারসাইজেস করা, ব্যাকগ্রাউন্ড ডিজিজ থাকলে এগুলো অবশ্যই করতে হবে। একদমই। তাহলে বুঝতেই পারছেন ডক্টর যা যা বললেন, নিজেকে হাইড্রেট রাখা, কিছু এক্সারসাইজ করা, এগুলো অবশ্যই করতে হবে। আজকের জন্য সময় একেবারেই শেষ হয়েছে। আজকের জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।